এবার এআই এর ফাঁদে ওবায়দুল কাদের। জানাবো আমাদের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন, এক একটা গাজা, বললেন মিজানুর রহমান আজহারী। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান। জানাবো আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার আশঙ্কা। আরো জানাবো পাগলা মসজিদের দান সিন্ধুকে 8 ঘন্টা গণনায় মিলল রেকর্ড 8.5 কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো পাবনায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার এআই এর ফাঁদে ওবায়দুল কাদের। শেখ হাসিনা গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এলেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে শুক্রবার ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন ফেসবুকে একটি পোস্টে দাবি করেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখেছেন। এই পোস্টের পর থেকে কাদেরের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ওবায়দুল কাদেরকে কলকাতার রাস্তায় দেখা গেছে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে নর্থ সিটি নামে একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদেরের আলোচিত ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। নর্থ সিটি নামের একটি হাসপাতাল নিয়ে অনুসন্ধানে জানা গেছে কলকাতার বাগমারি রোডে এমন একটি হাসপাতাল রয়েছে। গুগলে পাওয়ার ওই হাসপাতালের একাধিক ছবির সঙ্গে আলোচিত ছবির তুলনা করলে গঠনগত দিক থেকে বেশ কিছু পার্থক্য চোখে পড়ে। প্রথমত, বাগমারি রোডে অবস্থিত নর্থ সিটি হাসপাতালের সামনের অংশে 5টি জানালা রয়েছে, কিন্তু আলোচিত ছবিতে শুধু 4টি জানালা দেখা যায়। দ্বিতীয়ত, বাগমারি রোডের ওই হাসপাতালের প্রবেশ পথের ডান পাশে থাকা নীল রঙের সাইনবোর্ডে লেখা রয়েছে নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার। সাইনবোর্ডের এক পাশে কয়েকজন মানুষের ছবিও দেখা যায়, কিন্তু আলোচিত ছবিতে শুধু নর্থ সিটি ইমেজিং সেন্টার লেখা রয়েছে, সেখানে মানুষের কোনো ছবিও নেই। তৃতীয়ত, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সে হাসপাতালের নামের পাশাপাশি ঠিকানা ও জরুরি ফোন নম্বর উল্লেখ আছে, কিন্তু আলোচিত ছবির অ্যাম্বুলেন্সে কেবল হাসপাতালের নাম লেখা রয়েছে। এসব অসামঞ্জস্যতার পাশাপাশি ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার আরো কিছু লক্ষণও চোখে পড়ে। যেমন ছবিতে ওবায়দুল কাদেরকে কোটির গল্ফ কালার টেনে মুখে ঢাকতে দেখা যায়, তবে সাধারণত কোটির কাপড় মুখে ঢাকার মতো যথেষ্ট বড় বা নমনীয় হয় না। পেছনের ভবনের রং ও গঠন অস্বাভাবিকভাবে মসৃণ ও নিখুঁত। জানালাগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিসাম্য লক্ষ্য করা যায়, এমনকি ছবিতে দেখা রাস্তাটিও অস্বাভাবিকভাবে মসৃণ, দেখতে অনেকটা কার্টুন চিত্রের মতো। বিষয়টি আরও নিশ্চিত হলো ছবিটি এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইন্টিনজিনে পরীক্ষা করে দেখা যায় এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা 99%। আমাদের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন, এক একটা গাজা, বললেন মিজানুর রহমান আজহারী। আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের এক একজনের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। তিনি বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি গুতা খেয়েছি, তারপরে এই গণজামায়াতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই সময় তিনি আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই, গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই স্লোগান দেন। এর আজ শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লেখেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়, এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান। রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেছেন আমার দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান। এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ। এই আয়োজনে নির্যাতিত ফিলিস্তিনের জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত করা হবে বলে জানা যায়। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নানা বয়সী মানুষ মিছিল নিয়ে সরোয়ার্দী উদ্যানে একত্রিত হন। এতে এক হয়েছেন নানা ধর্ম বর্ণের সামাজিক সংগঠন ও সব রাজনৈতিক দলের মানুষ। ইতিহাস সৃষ্টি করে এই কর্মসূচিতে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এছাড়া শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে।
দলমত নির্বিশেষে এক কাতারে সবাই এই কর্মসূচিতে যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান। সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও এর পেছনে কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার আশঙ্কা। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ার লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রতে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে 8 এপ্রিল, আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার দিবাগত রাত 1টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সূত্র জানিয়েছে, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে কাল রোববার লোডশেডিং আরো বাড়তে পারে। ঘাটতি মেটাতে পেট্রো বাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি। পিজিসিবি ও পিডিবির 3 জন দায়িত্বশীল কর্মকর্তা এটি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। 8 এপ্রিলের পরও 750 মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে। আদানির বিদ্যুৎ কেন্দ্রের ব্যাহত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা চলছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিয়নের উৎপাদন চালু করে। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে পিডিবি। গত মার্চের শুরু থেকে 2টি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে তারা। সিবি ও পিডিবি সূত্র বলছে, শনিবার ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম আছে। আজ বেলা 1টা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা উঠেছে 13,500 মেগাওয়াট। এই সময় 300 মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল লোডশেডিং আরো বাড়তে পারে। ঘাটতি মেটাতে পেট্রো বাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি। এ বিষয়ে জানতে চাইলে পিডিবির সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ কেন্দ্রের এই ত্রুটি মেরামত করে প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা করছে আদানি। তিনি আরো বলেন, দেশে ঘাটতি মেটাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। জ্বালানি সরবরাহ পাওয়া গেলে চাহিদা মতো উৎপাদন করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। আদানির সঙ্গে পিডিবি চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি কাজ করছে। পাগলা মসজিদের দান সিন্ধুকে 8 ঘন্টার গণনায় মিলল রেকর্ড 8.5 কোটি টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্ধুক খুলে 28 বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার সকাল 7টায় সিন্ধুক খোলার পর থেকে এখনো গণনার কাজ চলছে। অতীতের রেকর্ড ভেঙে প্রায় 8.5 কোটি টাকা পাওয়া গেছে। এর মধ্যে দুপুর 12:30টার দিকে 1000-500 টাকার বান্ডিলে 6 কোটি 34 লাখ টাকা রুপি বাংলাকে ব্যাংকে জমা করতে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ গত বছরের 30 নভেম্বর পাগলা মসজিদের দান বক্স খুলে রেকর্ড 8 কোটি 21,34,304 টাকা পাওয়া গেছিল। এবার বেলা 3টা পর্যন্ত গুনে 8.5 কোটি টাকার মতো পাওয়া গেছে। এখনো গণনা চলছে। এবার অতীতের সব রেকর্ড ভেঙে 9 কোটি টাকার উপরে হতে পারে। সন্ধ্যা নাগাদ গণনা শেষে নিশ্চিত হওয়া যাবে। শহরের নরসিংদুয়া নদী তীরে এই মসজিদে দান সিন্ধুকগুলো প্রতি 3 থেকে 4 মাস পর পর খোলা হয়। 4 মাস 12 দিন পর আজ সকাল 7টার দান সিন্ধুকগুলো খোলা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার উপস্থিত। প্রথমে টাকাগুলো সিন্ধুক থেকে বের করে বস্তায় ভরা হয়। সিন্ধুক খোলার সময় সেনাবাহিনীর কর্মকর্তারা সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম ও মসজিদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আল জামিয়াতুল ইন্দাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মচারী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 400 লোক টাকা গণনা করেছেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।